K-pop in 2025 এই ওয়ার্ডটির সাথে আমরা সবাই পরিচিত because of the influence of BTS, Blackpink and other groups. But most of us don't know the history of K-pop. আমরা জানি না K-pop এর শুরুটা কোথা থেকে কিভাবে হয়েছে. On today's video we try to learn about the history of K-pop. আমরা জানবো কোথা থেকে কিভাবে শুরু হয় এই K-pop এর. সিওতাইজি অ্যান্ড বয়েজ হলো 1992 সালে ডেবিউ করা ফার্স্ট জেনারেশনের প্রথম গ্রুপ যারা মানুষের সামনে K-popকে প্রেজেন্ট করে। বিফোর দ্যাট টাইম কোরিয়াতে শুধু ট্রেডিশনাল গানের প্রচলন ছিল। এই গ্রুপের 3জন মেম্বার, তাদেরই একজন ইয়াং হুয়াং সুক, যিনি পরবর্তীতে প্রতিষ্ঠা করে YG এন্টারটেনমেন্ট, হুইচ ওয়ান অফ দ্য বিগেস্ট এন্টারটেনমেন্ট কোম্পানি ইন সাউথ কোরিয়া রাইট নাও। HOT হলো প্রথম আইডল গ্রুপ যারা কোনো কোম্পানির আন্ডারে ডেবিউ করে। বিফোর দ্যাট টাইম সকল গ্রুপই নিজেরা ইন্ডিপেন্ডেন্টভাবে ডেবিউ করত, কিন্তু HOT SM এন্টারটেনমেন্টের আন্ডারে ডেবিউ করে আইডল প্রথা শুরু করে। অলসো দে শো দেয়ার ট্যালেন্ট ভেরি ওয়েল। SES ইজ দ্য ফার্স্ট গার্ল গ্রুপ অফ মডার্ন K-pop। তারা SM এন্টারটেনমেন্টের আন্ডারে ডেবিউ করে। তারা ডেবিউ করার কিছু সময়ের মধ্যে অনেক বেশি ফেমাস হয়ে যায়। অন দিস টাইম সবাই তাদের ফ্যাশন ফলো করা শুরু করে, লাইক তাদের মতো করে চুল কাটা, তাদের মতো করে জামা কাপড় পরা এক্সেট্রা। তাছাড়া ফার্স্ট জেনারেশনের আরও অনেক গ্রুপ আছে যাদের নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। সেকেন্ড জেনারেশন হলো সেই সময় যখন K-pop কোরিয়ার বাউন্ডারি পেরিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হওয়া শুরু করে। এর জন্য সেকেন্ড জেনারেশনকে বলা হয় K-pop-এর গোল্ডেন এরা। এই সময় আমরা দেখতে পাই বিগ ব্যাং, ওয়ান্ডার গার্লস, 21 এর মতো বড় বড় K-pop গ্রুপকে। বিগ ব্যাং YG এন্টারটেনমেন্টের আন্ডারে ডেবিউ করে। তাদের গানগুলো ছিল সবার থেকে আলাদা, হিপ হপ আরবি পপ মিশিয়ে তারা অন্য একটা স্টাইল তৈরি করে ফেলে। বিগ ব্যাং দ্য ওয়ান্স হু মেড K-pop ফেমাস অল ওভার এশিয়া। এখন যাদের বিগ ব্যাং সম্পর্কে কোনো ধারণা নেই, আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান ইমাজিন দ্যাট থিঙ্ক কি বিগ ব্যাংয়ের কোনো মেম্বার যদি পাবলিকলি কোনো চকলেট বা আইসক্রিম খেয়ে নিত, অন দি নেক্সট ডে ওই জিনিসটার পুরো স্টক খালি হয়ে যেত কোরিয়ার মধ্যে। ওয়ান্ডার গার্লস হলো সেকেন্ড জেনারেশনের গার্ল গ্রুপ যারা YG এন্টারটেনমেন্টের আন্ডারে ডেবিউ করে। তারা চিন্তা করে সবার থেকে আলাদা কিছু করার। তারা নোবডি নামে ইংলিশ K-pop সং রিলিজ করে আর সোজা পৌঁছে যায় বিলবোর্ড হট 100-এর লিস্টে। Many people think without Wonder Girls group like Blackpink এত বেশি ফেমাস হতে পারতো না। বোয়া হলো SM এন্টারটেনমেন্টের আন্ডারে ডেবিউ করা সেকেন্ড জেনারেশনের সবথেকে সফল সোলো K-pop আর্টিস্ট। K-pop যখন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হওয়া শুরু করে তখনই মার্কেটে এন্ট্রি নেয় PSY। গ্যাংনাম স্টাইল গানটি রিলিজ হওয়ার কিছু সময়ের মধ্যে অনেক বেশি পপুলার হয়ে যায় আর ইউটিউবের হিস্ট্রিতে প্রথমবারের মতো হিট করে 1 বিলিয়ন ভিউ, হুইচ কল ব্রেকিং দ্য ইন্টারনেট। গানটির হর্স রাইড ডান্স ওয়ার্ল্ড ওয়াইড একটি কালচারে পরিণত হয়। বার্থডে পার্টি, বিয়ে বাড়ি সব জায়গাতেই তখন শোনা যেত গানটি। তাদের মধ্যে তো অনেকে জানতোই না এইটা একটা কোরিয়ান সং। দেখতে দেখতে চলে আসে থার্ড জেনারেশন আর আমরা দেখতে পাই দ্য বিগেস্ট K-pop গ্রুপ ইন হিস্ট্রি, BTS। BTS হলো সেই গ্রুপ যারা নট অনলি K-pop পুরো কোরিয়াকে গ্লোবালি রিপ্রেজেন্ট করে। 2017 সালে হওয়া একটি সার্ভে থেকে জানা যায় কোরিয়ান ট্যুরিস্টদের মধ্যে প্রতি 13 জনের একজন কোরিয়া ভিজিট করে শুধুমাত্র BTS এর জন্য। তাদের ইম্প্যাক্ট এতটাই বেশি ছিল যে কোরিয়ান জিডিপির মোট 0.3% আসতো BTS এর মাধ্যমে। অন্য একটি হিসাবে দেখা যায় হাইবি লেভেলসের মোট ভিউ এর 85% আসে BTS এর গান থেকে। আর তাছাড়া সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড, অগণিত অ্যাওয়ার্ড মিশিয়ে BTSকে বলা যায় ইতিহাসের সবথেকে সফল K-pop আর্টিস্ট গ্রুপ। Blackpink is also a third generation K-pop girl group। 20টির বেশি ওয়ার্ল্ড রেকর্ড, বিলিয়ন্স অফ ভিউ সব মিলিয়ে তাদেরকে বলা যায় ইতিহাসের সবথেকে সফল K-pop গার্ল গ্রুপ। তাছাড়া Stray Kids, ENHYPEN, বয়েজ নেক্সট ডোর, বেবি মনস্টার এরা সবাই 4th and 5th জেনারেশনের K-pop গ্রুপ যাদের নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে।